স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর, তাদের মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের সব সমস্যার সমাধান হবে। বড়দিনের উৎসব ঘিরে দেশের সব গির্জায় বর্ণিল আয়োজন। ওমিক্রন ঝুঁকির মধ্যেই বিশ্বব্যাপী হচ্ছে উদযাপন। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো চলছে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে কথা বলেন। এ সময় অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রথমবার দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে গিয়ে দেশটির সরকারের সঙ্গে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফার আলোচনায় উত্থাপিত হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। মালেতে সফরের তৃতীয় দিন শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী হোটেল জেন মালে থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায়। মালের ইস্কান্দার স্কুল অডিটোরিয়ামে সমবেত ছিলেন দেশটিতে বাস করা প্রবাসীদের অনেকেই। আজকে অনেকে মানব অধিকারের কথা বলে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অচিরেই প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চেষ্টা চলছে। আহ্বান জানান অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে। দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। প্রবাসীদের কল্যাণ করা সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব। তবে আমি এটুকু বলবো যে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। দেশের সার্বিক উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে সরকার প্রধান বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনো চলছে। বারবার হত্যা চেষ্টার পরও তিনি দেশ সেবার ব্রত নিয়ে অনড় রয়েছেন। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। বাংলাদেশ আপনার দেশ, আমাদের দেশ। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশটিতে বাস করা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে মালদ্বীপের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1 লক্ষের মতো শ্রমিক এখানে কাজ করছে, বা আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করছেন। এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। বড়দিনের উৎসব ঘিরে বর্ণিল আলোয় সেজেছে দেশের সব গির্জা। প্রার্থনা সহ নানা আয়োজন উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আগামী দিনে করোনা মুক্ত পৃথিবীর প্রার্থনা পুণ্যার্থীদের। পৃথিবীতে জন্মেছেন যিশু, চারদিকে উৎসবের আমেজ। বড়দিন উপলক্ষে মাসখানেক আগে উৎসব শুরু হলেও শুক্রবার সন্ধ্যায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 2000 বছর আগে বেথলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরির কোল আলো করে জন্মেছিলেন যিশু। তাই মূল আনুষ্ঠানিকতার খ্রিস্টজাগে প্রার্থনার সঙ্গে যিশুর আদলে একটি মূর্তি রাখা হয় তৈরি গোশালয়ে, যেটি রাখেন একজন কুমারী। এরপর চলে আরও প্রার্থনা এবং সবশেষ হয় কীর্তন। গত 2 বছর করোনার কারণে উৎসবে ভাটা পড়লেও এবার ঘর থেকে বেরিয়ে উৎসবে অংশ নিয়েছেন খ্রিস্ট ধর্মের মানুষ। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। অনেক মজা করলাম, এসে সুন্দরভাবে প্রার্থনা করলাম। দেশের শান্তির জন্য প্রার্থনা করলাম, বাচ্চাদের নিয়ে আসলাম। সবাই প্রার্থনা করবো আর কি। করোনা মহামারীটা এসেছে, সেই মহামারীটা যেন চলে যায়। প্রত্যাশা করি আমরা যেন মনে বড় হতে পারি, হৃদয়ে বড় হতে পারি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতেই যিশুর জন্ম। তার দেখানো পথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে মিলন ও ভ্রাতৃত্ববোধের উদয় হবে। সব মানুষের মুক্তির জন্য তিনি এসেছেন, যার জন্য তিনি একটা উন্মুক্ত স্থানে জন্মগ্রহণ করেছেন। বড়দিন উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে যেন আমাদের হৃদয়ে আমরা স্থান দিই। চট্টগ্রামে সমবেত প্রার্থনা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হচ্ছে। শাওন,
সময় সংবাদ, ঢাকা। বড়দিনের আনন্দে মেতেছে কলকাতা শহরবাসী। বর্ণিল আলোকসজ্জা, পার্ক স্ট্রিট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সড়কে দিনটিকে স্মরণীয় করে রাখতে ট্রামে করে অধিকার বঞ্চিত শিশুদের ঘোরানোর আয়োজন ছিল চোখে পড়ার মতো। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতা আর ট্রাম দুটোই যেন সমার্থক শব্দ, আর সেই দুটো সমার্থক শব্দকে আরও প্রাণবন্ত করতে বেছে নেওয়া হলো এবারের বড়দিনকে। কলকাতার শ্যামবাজার ট্রাম ডিপো থেকে একটি বিশেষ ট্রামে করে শহর ঘোরানো হলো একদল শিশুকে। সুবিধেবঞ্চিত এসব শিশু কলকাতার বাসিন্দা হলেও তাদের কোনোদিনই হয়নি বিখ্যাত এই যানবাহনে চড়ার সুযোগ। কলকাতার একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে নেওয়া হয় এমন উদ্যোগ। এটা কলকাতার একটা মাইলস্টোন প্রোগ্রাম, দৃষ্টান্ত। আজকের প্রোগ্রামটা একটা সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম। এদিকে শুক্রবার বিকেল গড়াতেই কলকাতার পার্ক স্ট্রিটে নামে মানুষের ঢল। করোনাকে প্রায় উপেক্ষা করেই ছেলে মেয়ে বয়স্কদের ভিড় ছিল, যা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদেরও। আমি অলওয়েজ শান্তা ওদের কাছে, মানে আমি ওদের সাথে সব সময় থাকি, সেটা খারাপ হোক ভালো হোক আনন্দ মজা হোক, কালী পুজো থেকে ঈদ যেখানে যেরকম অনুষ্ঠান হয় মানে সব অনুষ্ঠানেই আমরা করতে সক্ষম। তবে বড়দিন উপলক্ষে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য অন্তত 10,000 পুলিশ সদস্য মোতায়েন করেছে কলকাতা পুলিশ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম, গোটা শহরেই কিন্তু বড়দিনের আনন্দ আছড়ে পড়েছে। আর যার প্রধান আকর্ষণ কলকাতার মধ্যবর্তী এলাকা এই পার্ক স্ট্রিটে। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ওমিক্রন ঝুঁকি আর নানা বিধি নিষেধের মধ্যেই এবারের বড়দিন উদযাপন করছে ইউরোপীয়রা। এবার গির্জাগুলোতে প্রার্থনার সুযোগ পাচ্ছেন না অধিকাংশ নাগরিক। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। আলোকসজ্জা থেকে শুরু করে মূল্য ছাড়, বড়দিনকে জমজমাট করতে প্রস্তুতির 16 আনাই ছিল ইউরোপীয়দের। কিন্তু গত 2 সপ্তাহে অমিক্রনে ফের টালমাটাল ইউরোপ। এরই মধ্যে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হলেও এবারও উৎসবমুখর পরিবেশে প্রার্থনা বা উদযাপনের সুযোগ পাচ্ছেন না ইউরোপীয়রা। সংক্রমণ ঠেকাতে 26 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত ক্লাব ও বার বন্ধ রাখছে পর্তুগাল। থাকছে নানা বিধিনিষেধও। উৎসবমুখর বড়দিনের প্রত্যাশা ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদেরও। আয়োজনে ভাটা পড়ায় হতাশ তারাও। আনন্দটা বিগত দিনের মতো এতটা হচ্ছে না, কারণ একটা ভাবগম্ভীর পরিস্থিতি বা পরিবেশ আমরা দেখতে যাচ্ছি সারাটা ইউরোপেই। দুঃখজনক হলেও সত্য, অমিক্রনের কারণে আমরা এবারও ওইভাবে উদযাপন করতে পারছি না। খুবই সাদামাটাভাবে পর্তুগালের মানুষজন ক্রিসমাস উদযাপন করছে। জনসমাগম এড়াতে দোকানে দোকানে চলা মূল্য ছাড়ও নিষিদ্ধ করেছে পর্তুগাল সরকার। বাড়ানো হয়েছে বিনামূল্যে করোনা টেস্ট সেন্টারও। সংক্রমণ ঠেকাতে বড়দিন উদযাপনে সবাইকে বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কক্সবাজারে পর্যটককে গণধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না, আইনমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেও 2 দিনে গ্রেপ্তার হয়নি ঘটনার মূল হোতা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কক্সবাজার আদালতে জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী সেই নারী। ভিকটিমের স্বামী যে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে এরকম একটা অভিযোগ ছিল, তারা এটা প্রাথমিকভাবে ইনকোয়ারি করেছিল। সেকেন্ড হলো প্রায় 1.5 থেকে 2 মাস আগে 999 ফোন দিয়ে তাকে বলা হয়েছিল যে সে বিপদে পড়েছে, কি সামহাও কোনো ব্যক্তি তাকে আক্রমণ করতে পারে, বিপদগ্রস্ত করতে পারে। সম্মানিত ভিকটিম, যিনি এখানে বিগত 3 মাস যাবৎ কক্সবাজারে অবস্থান করতেছিলেন, ওনার সাথে আসামি আশিকের পূর্ব পরিচিত। এ অবস্থায় আইনমন্ত্রী জানালেন ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তার হুঁশিয়ারির পরও 2 দিনে গ্রেপ্তার হয়নি গণধর্ষণে জড়িত মূল হোতা। আজকের পত্রিকায় পড়েছি যে কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নেব। পর্যাপ্ত সময় পেরিয়েও ওমিক্রন প্রতিরোধে সরকার যথোপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। নতুন ধরনটি ছড়িয়ে পড়া দেশ থেকে অবাধে ঢুকছে যাত্রী। এ অবস্থায় বিমানবন্দর সহ সব পোর্টেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার পরামর্শ তাদের।
দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হলেও করোনার ওমিক্রন ধরন এখন পুরো বিশ্ববাসীর মাথা ব্যথার কারণ। অতি সংক্রমণশীল এই জীবাণু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে শতাধিক দেশে। অবস্থা যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে, বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতও। বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ালেও ওমিক্রন মোকাবিলায় কতটা সচেতন বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ওমিক্রন শনাক্তের খবর ও দেশে গত 11 ডিসেম্বর 2 আক্রান্তের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে আফ্রিকা কিংবা বিশেষ কোনো দেশে আটকে না থেকে বিমানবন্দর সহ প্রতিটি পোর্টে বিদেশ ফেরত সবাইকেই স্ক্রিনিংয়ের আওতায় আনার পরামর্শ তাদের। যেভাবে ছড়িয়েছে তাতে আসলে সুনির্দিষ্টভাবে আলাদা দেশ না করে এটি ঢালাওভাবে আমাদের সকল পোর্ট অফ এন্ট্রিতে স্ক্রিনিং করা, এটি হচ্ছে মূল অ্যাপ্রোচ। বাংলাদেশ আসলে শুধু আকাশপথে চিন্তা করছে, বাংলাদেশে আসলে স্থলপথ এবং নৌপথ নিয়েও চিন্তা করা প্রয়োজন। দ্রুত সংক্রমণশীল ওমিক্রনের লক্ষণ খুব মৃদু হওয়ায় একবার ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে জানিয়ে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে আরো বেশি কঠোর হওয়ার পরামর্শ তাদের। ওমিক্রনের শতকরা 40 ভাগের কোনো লক্ষণ থাকে না, এটা লক্ষণহীন। বাকি যে 60 ভাগ তার মধ্যে 40 ভাগ বা তারও বেশি আসলে মৃদু লক্ষণ, যেমন নাক দিয়ে কিছু পানি পড়া এবং গা ব্যাজ ব্যাজ বা ব্যথা করা। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 2-1 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে ওমিক্রন প্রতিরোধে আরো কিছু নির্দেশনা দিতে যাচ্ছে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। আমাদের অবশ্যই একটু বাড়তি সতর্কতা থাকা উচিত। এরা যে আসছে, আসার পরে এদেরকে ওই যেটা আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বলছিলাম, এটা করতে পারলে তো বেশ 2 সপ্তাহ। সেটা না পারে কিন্তু অল্টারনেটিভ আর কোনো মেজর বের করা দরকার আমাদের। এটা নিয়ে আমরা একটু বসবো। জার্মানিতে প্রথমবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে জার্মানিতে নতুন এই ধরনের আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3000-এর বেশি। এতে উদ্বেগ বাড়ছে প্রবাসী সহ স্থানীয়দের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। দক্ষিণ আফ্রিকা ফেরত দুজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কয়েকদিনের মধ্যেই জার্মানিতে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জার্মানির 16টি অঙ্গরাজ্যে ইতিমধ্যে ছড়িয়েছে ভ্যারিয়েন্টটি। জার্মানির সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত অঞ্চল প্রবাসী বাংলাদেশিদের প্রিয় নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত নতুন এই ভেরিয়েন্টে আক্রান্ত মানুষের সংখ্যা 1100, বায়ার্নে 600 আর দেশটির বন্দর নগরী হামবুর্গে 460 জন সংক্রমিত হয়েছে। নতুন এই ভেরিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। জার্মানিতে ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ার কারণে আজকে ইতিমধ্যে একজন মারা গেছে, এটা আমরা শুনতে পেরেছি। তাই এই ওমিক্রন ভেরিয়েন্ট থেকে আমাদের বাঁচতে হলে সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এমন পরিস্থিতিতে ওমিক্রনকে রুখতে বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন ভেরিয়েন্টে একজনের মৃত্যুর খবরে নড়ে চড়ে বসছে জার্মান প্রশাসন। তাই ওমিক্রন ভেরিয়েন্ট থেকে বাঁচতে একটি কার্যকরী টিকা তৈরির তাগিদ এদেশের সাধারণ নাগরিকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এবার বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ার সৌন্দর্য নিয়ে প্রতিবেদন। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় 1600 বছর ধরে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া। কখনো শাসকের সেন্টার, কখনো গির্জা, মসজিদ আর জাদুঘর হিসেবে এখনও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে এই ইমারত। 86 বছর পর 2020 সালে আবারও মসজিদে রূপান্তরিত হয় আয়া সোফিয়া। তবে সব ধর্মের মানুষই যেতে পারে সেখানে, আর এর নির্মাণ শৈলীতে মুগ্ধ হন দর্শনার্থীরা। তুরস্ক থেকে ফিরে রাশেদ লিমনের রিপোর্ট। দাঁড়িয়ে আছি তুরস্কের ইস্তাম্বুল শহরের হায়া সোফিয়ার সামনে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই পথ ধরেই ভিতরে যাব এবং ভিতরে গিয়ে মসজিদটি যেমন দেখব, পাশাপাশি এর ইতিহাস এবং ঐতিহ্য, পুরো মসজিদের বিভিন্ন সময়কালে ঘটনাগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সময়টা 532 থেকে 37 খ্রিস্টাব্দে ক্ষমতাসীন শাসকদের দরবার হিসেবে নির্মাণ করা হয় এই আয়া সোফিয়া। 11 শতাব্দীতে ক্যাথলিক খ্রিস্টানরা দখল করে আয়া সোফিয়াকে গির্জায় রূপান্তর করে। কালের ধারাবাহিকতায় 1453 সালে অটোমান সম্রাট ফাতেহ সুলতান কনস্টান্টিনোপল দখল করে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করে। দীর্ঘ সময় 481 বছর বাদে 1935 সালে তুরস্ক সরকার আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করে। 86 বছর পরে 2020 সালে আবারও মসজিদ হিসেবে প্রতিষ্ঠা পায় আয়া সোফিয়া।
It's beautiful, for Muslim, for brother, for everything. It's my first time in Istanbul and I'm really happy. Such a beautiful place. যদিও 1600 বছর বাদে এসেও এর নির্মাণ শৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদ হলেও সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারে এখানে। যেহেতু এটা গির্জা ছিল, স্বাভাবিকভাবেই আপনার রোমান কিছু সাইন এখানে আছে। মিহরাবের উপরের দিকে যে ছোট গম্বুজটা, ওখানে সাদা কিছু আপনার পর্দা দেখা যাচ্ছে। এই সাদা পর্দাগুলো দিয়ে ওই চিত্রগুলো কিন্তু নামাজের জন্য এটাকে এখানে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো পরিবর্তন মসজিদ করার কারণে এটার কিন্তু আপনার মূলত এটা আরও সংরক্ষণ করা হয়েছে। কালে কালে আয়া সোফিয়ার ভিতরে যুক্ত হয় চোখ ধাঁধানো এমন ঝাড়বাতি, যা পর্যটকদের বাড়তি নজর কাটতে বাধ্য। সব কিছুর পরে সবার দৃষ্টিই কিন্তু একই জায়গায় এই মসজিদের নির্মাণ শৈলী, যা কালের পর কাল, যুগের পর যুগ ধরে সম্ভ্রান্ত এক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। সব জল্পনা কল্পনা শেষে বিসিবির ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস। 4 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আর সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খানকে দেওয়া হয়েছে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির দায়িত্বে। পরিবর্তন এসেছে আরও বেশ কয়েকটি কমিটিতে, তবে গেম ডেভেলপমেন্ট এবং হাই পারফরমেন্স ইউনিটে আসেনি কোনো পরিবর্তন। এছাড়া বৈঠকে চূড়ান্ত হয়েছে টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শকের নাম। আসছেন সাবেক হেড কোচ জেমি সিডন্স। শুক্রবার ছুটির দিন, তারপরও ব্যস্ত ক্রিকেট বোর্ড কার্যালয়। নির্বাচনের 2 মাস পর বোর্ডের পরিচালনা পর্ষদে আসছে রদবদল। গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে একে একে ক্রিকেট বোর্ডে আসেন পরিচালকরা। তবে নতুন পরিচালনা পরিষদের দ্বিতীয় মিটিংয়ের নির্ধারিত সময়ের মিনিট খানেক আগে বিসিবিতে আসেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর 4 ঘন্টার অপেক্ষা। দিনের আলো নিভে গিয়ে রাতের আধার নামে ক্রিকেট বোর্ডে, যদিও সে আধার গ্রাস করতে পারেনি ক্রিকেট অপসকে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ঘোষণা করেন নতুন চেয়ারম্যানের নাম, আর সঙ্গে জানিয়ে দেন আগের চেয়ারম্যান থাকছেন কোন কমিটিতে। জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি, ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড, জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে, এটার চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের স্ট্রাকচারটা সারা দেশে আমরা এবার এটাকে একটু গুরুত্ব দিতে চাই, সো এটারও চেয়ারম্যান সে। ক্রিকেট অপসের পরপরই সবচেয়ে বেশি আগ্রহের জায়গায় ছিল গেম ডেভেলপমেন্ট এবং হাই পারফরমেন্স ইউনিট। যদিও ক্রিকেটের পাইপলাইন খ্যাত জায়গা দুটোতে পরিবর্তন করেননি বিসিবি বস, তবে সমালোচিত আম্পায়ার্স কমিটি পেয়েছে নতুন চেয়ারম্যান। সিসিডিএম এবং মিডিয়াতেও লেগেছে পরিবর্তনের হাওয়া। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস তানভীর আহমেদ টিটো, গেম ডেভেলপমেন্ট সুজন ছিল, সুজনই থাকছে চেয়ারম্যান, সাথে ফাহিম সিনহা। হাই পারফরমেন্স নাইমুর রহমান দুর্জয়। টুর্নামেন্ট কমিটিতে একটা নতুন চেঞ্জ এসছে, আহমেদ সাজ্জাদুল ববি। আম্পায়ার্স কমিটি, এটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখানে আমাদের নতুন এবার ইলেক্টেড হয়েছে ইফতেখার রহমান মিঠু। সিসিডিএম আর একটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন, নতুন এবার এসছেন। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগের পাশাপাশি এই বৈঠকের এজেন্ডায় ছিল টাইগারদের নতুন ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টাও। এসেছে সিদ্ধান্ত, আসছেন পুরানো কোচ নতুন দায়িত্ব নিয়ে, থাকবেন 2 বছর। জেমি সিডেন্স কে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে, সেটা এখনো ফাইনাল করা হয়নি, এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তোবা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে। নির্বাচক কমিটির দায়িত্বের মেয়াদ শেষ প্রান্তে চলে এলেও এখনই তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। আরও কিছুদিন তাদের সময় দেওয়ার পক্ষে বিসিবি প্রেসিডেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল ফেডারেশন কাপ প্রসঙ্গ। ফেডারেশন কাপ ব্যস্ততার মাঝেও বড়দিন উদযাপন করতে হচ্ছে বাংলাদেশে অবস্থান করা পেশাদার ক্লাব ফুটবলের বিদেশি খেলোয়াড়দের। তবে এমন বিশেষ দিনে 1000 মাইল দূরে থাকা পরিবার পরিজনদের কথা মনে করে আক্ষেপের সুর মারিও লেমস ও রাফায়েলদের কণ্ঠে। তারপরও ভিন দেশে বড়দিন কিভাবে কাটাবেন কিংবা নিজ দেশে থাকলে কেমন কাটত, এ কথাগুলো বলেছেন বিদেশি ফুটবলার কোচিং স্টাফরা। ক্রিসমাস ডে খ্রিস্ট ধর্মের বড় দিন। শান্তি, সম্প্রীতি আর সাম্যের আহ্বানের সঙ্গে নতুনের আবাহন। দিনটিতে উৎসবের আমেজ নেমে আসে খ্রিস্ট ধর্মাবলম্বী সব মানুষের মাঝে।
তবে ফেডারেশন কাপের ব্যস্ত সময় পার করলেও বড়দিনের উৎসব নিজেদের মতো কাটানোর প্রয়াস বাংলাদেশে অবস্থান করা পেশাদার ক্লাব ফুটবলের বিদেশি খেলোয়াড়দের। ধর্মের প্রতি আবেগ, পেশাদারিত্ব আর পরিবারকে ছেড়ে হাজার মাইল দূরে থেকে ভিনদেশে বড়দিন পালন করাটা আক্ষেপেরও বটে। যদিও আবাহনীর কোচ মারিও লেমোসের সঙ্গে স্ত্রী সন্তান থাকায় কিছুটা স্বস্তিতে এই পর্তুগিজ কোচ। This year a little bit special. I have my family. Then I knew maybe I would have a game on the 25. They just told me then today is Christmas Eve. I'll make a dinner with my family and gather all the family together today at home. Shobaike, Borodiner. শুভেচ্ছা। মারিও লেমোসের সঙ্গে বড়দিনে আপনজনকে নিয়ে সময় কাটানোর প্রত্যয় আবাহনীর অধিনায়ক রাফায়েলের। যদিও এমন উৎসবের দিনে প্রিয় বাবা মাকে ভীষণ মিস করছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। My celebration, I hope for after match I think lunch, dinner with my family. বড়দিন ফুটবলারদের জন্য বরাবরই স্পেশাল। বছরে এই দিনটি কেবল একবারই উদযাপনের সুযোগ থাকে। তবে পরিবার থেকে দূরে থাকার কষ্ট মেনে নিয়ে নিজেদের মতো উৎসব করবেন শেখ জামাল ধানমন্ডির আর্জেন্টাইন ট্রেনার ও পর্তুগিজ গোলকিপার কোচ। I wish Merry Christmas for everybody. Thank you very much. Me like Bangladesh. I love Bangladesh. Merry Christmas. এমন একটি দিনে লেমোস, রাফায়েল, ফেভিওরা নিজ দেশে থাকতে পারলে হয়তো বড়দিনের আবহাওয়াটা ভিন্ন মাত্রা বহন করত। তবে পেশাদার হলেও ক্রিসমাস ডেতে দেশে ফেরার আকুতিটা ছিল স্পষ্টই। দীপু, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়।